দণ্ডবত জয় শিবচণ্ডী মুই কাঞ্চন উত্তরের গল্প পেজত আজকে তোমার সাথে নতুন হইল নতুন করি পরিচিতি। জয় শিবচণ্ডী দণ্ডবোধ গোটা কান্তাপুর তথা কুচবিহার রাজ্যের মানসিকদের জয় হোক। তোমরা দেখে পাচ্ছেন উত্তরের গল্প পেজ। তো আজকে আমরা চলে এসেছি রাজীবদার বাড়ি, যাই দীর্ঘদিন থাকে এই দেশীয় আন্দোলনের সাথে আছে। তো সেই রাজীবদা তার সাথে একটু পরিচয় করে দিব। মেয়ের বাড়ি হচ্ছে বানেশ্বর শিব মন্দিরের বগলতে। ধন্যবাদ। কি পদে আছেন জানেন? বর্তমানে মুই দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন বংশীবদন বর্মন নেতৃত্বে দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন তার সহ সম্পাদক, যাক আমরা রাজবংশী ভাষাত কই ঢোকা মারিয়া, সেই দায়িত্ব মুই বর্তমানে আছি। এই যে আন্দোলন, এই যে আলাদা রাজ্য আমার দরকার বা আলাদা রাজ্যের প্রতি একটা তোমার একটা আগ্রহ, এইটা কেন করিয়াছে? এইটা আমরা আগত জানিচ্ছি কি করছি। যাই হোক, ঠিক আছে, এটাই একবার জানার চেষ্টা করি। তোমাকগুলো সবাকে মোর ঈদের দণ্ডবত রাখিয়া এই আমার কাঞ্চন ভাই যে প্রশ্নটা করলে, দেখেন সেটা 2004 সালের ঘটনা আর কি। সেলা আমরা অনন্ত রায়, বংশীবদন বর্মন, আশুতোষ বর্মা সবাই একসাথে আন্দোলনের সাথে যুক্ত ছিলাম আর কি। 2004 সালে সেটা হচ্ছে দিনেশ্বরী হাই স্কুল, সেটা হচ্ছে বড় রাঙ্গসে। দিনেশ্বরী হাই স্কুলত প্রথম মুই বড় ব্লকের যে মিটিং হয় সেই মিটিং প্রথম গেছিলাম আর কি। একটা ব্লক কমিটি বানাবে আর কি। সেই সময় আমার অনন্ত মহারাজ ছিল, বংশীবদনও ছিল। এটা আমার সেই সময় কিন্তু আমরা সেই সময় সবাই এক জায়গায় এক প্ল্যাটফর্ম ছিল, মানে এবং আগত যেটা সিস্টেম ছিল যে উদাং আলোচনা শুরু হওয়ার আগত আমরা একটা ঘরোয়া আলোচনা করেছি আর কি, যেটা সম্মেলন করে আর কি, ব্লক সম্মেলন আর কি। উদাং আলোচনা জিনিসটা আলাদা, ব্লক সম্মেলন ব্যাপারটা আলাদা। হ্যাঁ, যাই হোক আর কি। সেই সময় কিন্তু মিটিং মিছিলে তো এর আগত আমরা উদ্দেশ্যে আন্দোলন শুনছি, দিকে মামার ঘর করছি আমরা, যদি আমরা সালা ছোট আর কি। তার পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গায় দেখি দিচ্ছি যে গেটারের মিটিং হওয়া হচ্ছে, আমরা যাই। তার তোমার ঘরের আগত তোমার ফ্যামিলি থেকেই কাউ না কাউ উদ্দেশ্যে হ্যাঁ, উদ্দেশ্যে আমার মামার ঘরে সেই সময় সেই আন্দোলনের সাথে যুক্ত ছিল। মানে উদ্দেশ্যের আন্দোলন মানেও তো একই ব্যাপার। হ্যাঁ, সিলুকার আন্দোলন মানে আগের থেকে একটু হালকা অনুপ্রাণিত ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তারপরে আস্তে আস্তে মিটিং এর যায় ব্যাপারগুলো এখন টোটালি শুনলাম আর কি। তারপরে কিন্তু আমরা এই গ্রেটার কুচবিহারের সাথে সক্রিয়ভাবে যুক্ত হই। মেনলি জেলা আমাকে ওই মুখ আর কি সভাপতির দায়িত্ব দিয়েছে 2 নম্বর লোকের। সেলাতে কিন্তু প্রত্যক্ষভাবে আমরা কিন্তু ওই দিনেশ্বরী স্কুল থেকে, ওই দিনেশ্বরী হাই স্কুল। তার আগতে মিটিং গুলো, আমার যে অঞ্চলের মিটিং গুলো হয়েছে সেগুলো আমরা গেছি। কি আলোচনা তখন সংগঠনের নেতৃত্বে মোটামুটি কাজ ছিল। আমার ব্লকের সেই সময় নেতৃত্ব দিয়েছে আমার বিনয় কৃষ্ণ রায়, গোপালপুর অঞ্চলে, মানে যাকে আমরা ভুট্টুদা করি ডাকাই আর কি। আমার নেতৃত্বে কিন্তু কেন্দ্রীয় সভাপতি তখন শালা কেন্দ্র সভাপতি ছিল বংশীবদন বর্মনই ছিল, আর সাথত অনন্ত রায় তো আমার সেই সময় উপদেষ্টা ছিল আর কি, আর সভাপতি ছিল জ্যোতিষচন্দ্র রায় সেই সময়। মানে আমরা উচ্চ পদস্থ ছিল আর কি, আমরা আলোচনা করি আর দলটা চালাই। এই যে ওটা একটু ভুল হয়ে গেল, সভাপতি জ্যোতিষচন্দ্র রায় আর বংশীবদন বর্মন তখন সেক্রেটারি। না, এটা কিন্তু সাধারণ মানুষ। উপদেষ্টা ছিল অনন্ত মহারাজ। অনন্ত মহারাজের কোনো ব্যাপার ছিল না, উপদেষ্টা হিসেবে ছিল। না, সাধারণ মানুষ কিন্তু এইটা নিয়ে অনেক মানে প্রশ্ন তুলে। কাউ কয় যে বংশীবদন বর্মন তখন ছিল না, মহারাজা হেড ছিল, অনন্ত বর্মন রায় হেড ছিল। আবার কাউ কয় না বংশীবদন হেড ছিল। আমরা শুনি আর কি। এই যে শোনে ঘটনা হচ্ছে কি, যেহেতু যে কোনো সংগঠন যদি করি আর কি, না সংগঠনের মেইন কাজ যার সেক্রেটারি সভাপতি সংগঠনের মেইন। তো যদি আমরা ওই দিক দিয়ে চিন্তা ভাবনা করি, সংগঠনের মেইন কিন্তু হচ্ছে সেক্রেটারি সভাপতি, ইমরাই কিন্তু সংগঠন চালায়, আর উপদেষ্টা হিসেবে থাকে একজন আর কি। সেই হিসেবে অনন্ত মহারাজ হোক বা অনন্ত রায় বর্তমান যে আছে আর কি মহারাজ, ইমরাই উপদেষ্টা হিসেবেই ছিল কিন্তু সেই সময়। মানে তোমরা কথা হচ্ছেন যে অনন্ত মহারাজ সেই সময় উপদেষ্টা ছিল, এখনো উপদেষ্টা আছে। হ্যাঁ, মানে অনন্ত মহারাজ
কোনোদিনও কোনো পদ নেয় না, সংগঠনের কোনো দায়িত্বে নাই দায়িত্ব আর কি। ছিল না। কিন্তু অষ্টবিষ্টের গেটারের যে মানে পরিচালনার দায়িত্বে আর কি, মানে সাইড থেকে উনিই করতো আর কি, হ্যাঁ, ব্যাপারটা এরকম। মানে সেই পদটা আর কি উপরতে ছিল, ভূমিকাটাও ছিল আর কি ভালো, কিন্তু হ্যাঁ, অত হ্যাঁ। পদে এরকম ছিল পদ না। ছিল না আর কি। হ্যাঁ, কিন্তু গুরুত্ব ছিল আর কি হ্যাঁ, দলের তারপরে মধ্যে। শুনেছি তোমার জার্নি, যেটা হচ্ছে তোমার দিনেশ্বরী হাই স্কুলে তোমার মিটিং হয়ে গেল, তোমরা দায়িত্ব নিলেন, ওকে সবকিছু ঠিক আছে। আচ্ছা, এই যে 2005-এর ঘটনাটা আসি, হুম। ধীরে 2005 ধীরে তো সংগঠন এইভাবে মজবুত তোমরা হ্যাঁ, করলে, বুথ স্তরে, অঞ্চল স্তরে সবকিছু। হ্যাঁ। 2005-এর ঘটনা কেমন ভাবে ঘটিল এবং তোমরা কতটুকু জানেন এবং তোমার ভূমিকা কতটুকু ছিল? যাই হোক, মানে তারপরে যে কথাটা কয় লাগে আর কি, যে 2005 সালে গেল আমার অনশন হয় আর কি, তার আগত আমার সেই সময় ধীরেন্দ্রনাথ রায় বর্ষিয়ান আমার সম্পর্কে জ্যাঠো, চেনেন তোমরা সবাই, মোনামালিদ বাড়ি। মামাই হয় মোর। হ্যাঁ, সেই মুহূর্তে যেহেতু কেন্দ্র কমিটির থাকিয়া বয়স্ক জনিত কারণে আমার কিন্তু ওই কেন্দ্র কমিটি থেকে বাদ দিয়ে দিছে আর কি। বাদ দেওয়ার কারণে পরবর্তীতে এই ২ নাম্বার ব্লকের সভাপতির দায়িত্ব দেওয়া হয় ওই আমার যে ধীরেন্দ্রনাথ রায় আমার জ্যাঠো আর কি। উমার সভাপতির দায়িত্ব মুই সেই সময় সহ-সভাপতির দায়িত্বে চলে আসলাম আর কি। হ্যাঁ, তারপরে ২০০৫ সালের ১৮ এপ্রিলের ঘটনা তোমরা সবাই এসে জানেন। লাখো, লাখো লোক নিয়া যে আমরা ডেপুটেশন দিছি ডিএম অফিসত। এই একটা কুচবিহারের যে ভারত মুক্তি চুক্তি রূপায়ণ দাবিতে। সেই সময় অ্যা কাঞ্চন ভাইও কতটা মনে পড়ে না আর কি। হ্যাঁ, কাঞ্চন ভাই অনেক ছোট আর কি। তখন মুই খালি শোনা শোনা, হ্যাঁ, ছোট। সবার না সাথে না, যাওয়া আমরাও আর কি। তখন ছোট ছিলাম, রাজু মানে ছোট ছিল। যাওয়ার আর কি পরিস্থিতিটা সেই রকম হ্যাঁ। বড় হয়ে না হয়নি যদিও আর কি। গেছিল কিন্তু জ্ঞান হয়েছে কিন্তু আন্দোলনত মানে যাই হোক, যুক্ত সেই হওয়ার সময় মতো ইয়ে তো ছিল ছিলাম না। না। আমরাও শালা বয়স আমার কম শালা যদিও। হ্যাঁ, অতটা শালা পরিপূরক হই নাই। যাই হোক আর কি, সেই সময় ২০০৫ সালের ২০শে সেপ্টেম্বর বংশীবদন বর্মনের নেতৃত্বে, সেই সময় যেহেতু সেক্রেটারি বা মারিয়া ছিল বংশীবদন বর্মন, সভাপতি ছিল জ্যোতিষচন্দ্র রায়। হ্যাঁ, উমার নেতৃত্বে আমরণ অনশনে একটা কর্মসূচি নেওয়া হয় আর কি। সেটা সর্বসম্মতিক্রমে কিন্তু, হয়তো মানে বিতর্কিত বিষয় হলেও হবার পায়। অনেকে কয় যে অনন্ত মহারাজের নাকি সেই সময় হ্যাঁ, মানে ইচ্ছে ছিল না। ইচ্ছে ছিল না ডেকে বেড়ার। এই যে কোনো বিতর্কিত বিষয় ব্যাপারটা আর কি। যাক, যেটা অনশনের আগত আর কি, দিনাটা ২ নাম্বার যে প্রান্তিক বাজার, ওটা খড়খড়িয়া একটা হাই স্কুল আছে। ওই হাই স্কুলের মাঠে কিন্তু মহারাজ স্বয়ং ছিল। উমাই পরিষ্কার কইছে অনশনত অবশ্যই যাবেন, মুই আসুন দেখি কায় কোটে কি করে, মুই তোমার পাশে ভগবান রূপে সবসময় আসুন। তাহলে মিটিং মধ্যে আমরা ছিলাম, যেহেতু মুই সহসভাপতির দায়িত্ব ছিল, মোরও আমন্ত্রণ হয়েছে। কিন্তু অনেকে এলা বর্তমানে যায় যে অনন্ত রায়ের লোক, যেহেতু আমরা বংশীবদন বর্মনের নেতৃত্বে এটা করবি, অনন্ত রায়ের লোককে সেই সময় কি করেছে যে না, অনন্তবাবুর নাকি বা অনন্ত রায়ের বা মহারাজের নাকি সেই সময় ইচ্ছে ছিল না। যাক, ওইটা আলাদা বিষয়। হ্যাঁ, ২০০৫ সালের ২০শে সেপ্টেম্বর আমার অনুষ্ঠানে ডাক দেওয়া হয়। তার আগের দিন গোটায় কুচবিহার আর কি, যেটা সেই সময় কিন্তু আমার সংগঠনটা একমাত্র কুচবিহারের মধ্যে সীমাবদ্ধ ছিল, যেহেতু কুচবিহারটা রাজধানী। হ্যাঁ, তারপরে এটার বিস্তার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আছে, উত্তর দিনাজপুর হয়ে গেছে। কিন্তু সেই সময় কিন্তু খালি মাত্র কুচবিহারতে আমার এই সংগঠনটা ছিল কিন্তু। আচ্ছা, 2005-এর যে ওই যে আমরণ অনশনটা হবার সময় যতটা মানে মোর যতটুকু মনে পড়ে, মুই সামথিং তখন তো বাচ্চা ছিলাম, যদিও সরাসরি যুক্ত না ছিলাম। ব্যাপার হচ্ছে আহ, এই যে তোমার যে দলীয় ঝান্ডা, এই ঝান্ডা মানে সিন্ধে নিয়ে গেছিলেন, মানে বাসটা খুলে ঝান্ডা। রাখছিল। এখন তো শুনছিলাম, এটা মনে বর্তমান শুনছিলাম। রাজনৈতিক প্রেক্ষাপটটা এরকম যে যাই যত বড় ডান্ডা নিয়ে যাবার পায়, তাই তত মানে পেশি শক্তি দেখার একটা ব্যাপার থাকে। তো এই যে 2005 সালে মানে তখন সিপিএম এর আমল, আহ, জানা কথা ছিল সিপিএম বরাবরই তোমার ওই গেটার আন্দোলনের বিপক্ষে এবং বিভিন্ন ধরনের চক্রান্ত বা বিভিন্ন দলীয় একটা সন্ত্রাস ছিল। কিন্তু তারপরেও যে তোমরা ওই যে ঝান্ডা সিন্ডে নিয়ে গেছেন, এই ব্যাপারটা কি করবেন? যাই হোক, আমরা মানে যেটা ঘটনাটা আসে যাচ্ছি আর কি, যে তার আগের দিন
গোটায় কুচবিহার কিন্তু 144 ধারা জারি করছে সেই সময় পশ্চিমবঙ্গ সরকার। সেই সময় বামপন্থী সরকার ছিল। সেই সময় কিন্তু 144 ধারা জারি করছে আর কি। যেমন আমার কুচবিহারের ক্ষেত্রে যদি আমরা ধরি, কুচবিহারত এদি 144 ধারা জারি করলে গোপালপুর তার মানে 144 ধারা জারি করলে ওটা মানে লাঠি অস্ত্র এগুলো নিয়ে যাওয়া যাবে না। গোপালপুরত 144 ধারা, তারপরে কাদরভিটা যে হাই স্কুল প্রাইমারি স্কুলটা আছে ওটে 144 ধারা, খাগড়াবাড়ি 144 ধারা, মধুপুরে 144 ধারা, রাজারহাটে 144 ধারা, কিন্তু সবগুলোতে 144 ধারা জারি করছে তো। তা সেই হিসেবে সেই সময় আমরা মানে আমার যে ঝান্ডা ছিল আর কি, ঝান্ডা আমরা তো লাঠি নিয়েই ঝান্ডা বানিয়ে নিয়ে গেছি। যাক, ওটি পুলিশ প্রশাসন থেকে যেটা নির্দেশ দিলে যে যেহেতু 144 ধারা জারি আছে, আপনারা কিন্তু এগুলো নিতে পারবে না। সেই সময় কি করলেন, ওই আমার সিগনা দিছে একটা করে, সিগনার ঝান্ডা লেগে কিন্তু আমরা কুচবিহার সরল সাদা সিধা মানসি, এত কিছু যে হবে অতটা ভাবি নাই। আমরা কিন্তু সরল সাদা সিধা মনে কিন্তু ওই ঝান্ডা ওই কি কয় সিগনার ঝান্ডা দিয়ে কিন্তু আমরা সেই সময় গেছি কিন্তু। যেমন রেল রোকো আন্দোলন হ্যাঁ মানিডাঙ্গরিয়া বংশীবর্ধন বর্মনের নেতৃত্বে হয়েছিল, কয়দিন 4 দিন হয়েছিল। হ্যাঁ তারপরে কিন্তু পুলিশ আসছিল, মানে টর্চারিং করছিল, লাঠি চার্জ করে তারপরে উঠছিল। কিন্তু সেদিন এমন কি বিষয় হয়েছিল যে তাড়াহুড়া এই মানুষগুলা ডাঙাইয়া উঠে দিল, কয়েকজন দুইজন গুলি করে মারলে? 2005 এটা তো সালে অন্যায় করছে না? মানুষগুলো বুঝিবার বাইলে হয় বা একদিন থাকুক না পাবে, কলকাতা থেকে লোক আসবে বুঝাবে শান্তিপ্রিয় ভাবে, তারপরে কারণ এতগুলা লোকের সামনে, এতগুলা সাধারণ জনতার সামনে তো হুট করিয়ে খাও গুলি করির পাই না, পড়াশোনা তো এটা করা ঠিক হয়নি। দেখো, এটা টোটালি এটা একটা মানে রাজনৈতিক হোক আর প্রশাসনিক হোক একটা টোটালি চক্রান্ত, এটা তো অস্বীকার করে লাভ নাই। আচ্ছা, গৌরীদি সম্বন্ধে তোমাকে মুই কম মানে গেটার কুচবিহার আন্দোলনের ক্ষেত্রে এবং নারী শক্তির ক্ষেত্রে গৌরীদি কিন্তু গেটারে একটা ভিভিআইপি একটা নক্ষত্র কোয়া চলে, উজ্জ্বল নক্ষত্র। মানে তাকে আমরা বর্তমানে হারে ফেলাইলেও গৌরীদির কথা যে কোনো নেতৃত্বের কাছে যে গেটার কুচবিহার আন্দোলনের ক্ষেত্রে কাউ ভুলির পাবে না, এটা মুই না, এটা মুই অবশ্যই, মনে করম। এটা অবশ্যই। আর রাজীব দা হয়তো যদিও কলেক যে উনি বেশি সান্নিধ্য পায় নাই, গৌরীদির সাথে মুই মোটামুটি ভালো সান্নিধ্য পাচ্ছি। এই যে তোমরা আর কি, জেল যাওয়ার পরেও অনেকটা সময় মুই উনের না কাছে আমরা যে মেন 6.5 বছর আগে সেই হ্যাঁ, সময়টা আমরা জেলত না, মানে সেই জন্য তোমরা উমের যাওয়ার সাথে পরে তোমরা যাওয়ার পরে হ্যাঁ মুই পাচ্ছি। কমিউনিকেশনটা দূরত্ব হয়ে গেছে, হ্যাঁ, দূরত্বটা বাড়ি এবারে গেছে। ব্যাপার হচ্ছে গৌরীদি সম্বন্ধে তোমরা কিছু কবেন? শোনেন, গৌরীর ক্ষেত্রে করুন না, মানে উমের সাথে বেশি দিন মেলামেশা করার অতটা সুযোগ হয়নি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। অত তো সুযোগ হয়নি। এবারে ব্যাপার হচ্ছে দিলীপ দা, পরিমল দা সম্বন্ধে। আমার পরিমল মানে সোনালী পরিমল তো, একদম একদম। হ্যাঁ, পরিমল সম্পর্কে আমার ভাগিনা হয়, মামাকেই দেখাচ্ছে আর কি। হ্যাঁ, মানে যেটা মুদ্রা কথা যেটা কওয়া লাগে আর কি না, যে আমরা জেলত 6.5 বছর যাওয়ার পরে আর কি, খাটার পরে না, এই লোকগুলোর সাথে অল্প কিছুদিন সংগঠন করার সুযোগ পাচ্ছি আর কি। পরিমল, তারপরে দিলীপ, বিশেষ করে দিলীপের সাথে তো আহ, জেলে যাওয়ার আগত ওদের কয়েকটা প্রোগ্রাম করছি আর কি। জেল থেকে আইসার পরে আর কি তোমার সাথে কোনো যৌথ প্রোগ্রাম আমরা মানে করি ব্যাপার পাইনি। হচ্ছে দিলীপ দা, পরিমল দা, তারপরে বাবলু বাবু, মধুপুরে বাবলু। মধুর বাবলু, হ্যাঁ হ্যাঁ, ব্যাপার হচ্ছে এই ব্যক্তিগুলো না মানে আরো সিনিয়রিটি, হ্যাঁ হ্যাঁ, আমার আরো থেকে সিনিয়রিটি লেভেল। মানে সিনিয়র। উমরা নেতৃত্বে হয়তো মোর যেটা মনে হওয়ার লাগছে, আহ রাজীব দার কথা থাকি, যে রাজীব দা হয়তো ওই সময়টা আসছে যে সময়টা আর কি অনশনের প্রাক মুহূর্ত, হ্যাঁ হ্যাঁ, তাই না? তো ওই জন্যই হয়তো হবে। ঠিক আছে, এই জিনিসটা আমরা কাটি গেলাম, তারপরে কথা। জেলের একটা যে জীবন, এত 6.5 বছর এই জাতি মাটির জন্য যায়, সেই জেলত একটা কুকুর বিড়ালও থাকে না, সেই জেলত এই জাতি মাটির জন্য আজকে 6.5 বছর কাটে আসলেন। তো সেই জেলের এমন কোনো তোমার দুঃখের কাহিনী কও, সব থেকে এই 6.5 বছরে যে কোন দিনটা তোমার খুব খারাপ লাগছে, বা এই জাতি মাটির জন্য করিয়ে আমার বা মানুষ পাশর দাঁড়ায় নাই, বা এরকম কোন একটা ঘটনা? ব্যাপার হচ্ছে গোটে, আমরা জেল খাটছি তো 6.5 বছর, মানে কায় কি মনে করো মুই এটা জানো না, কিন্তু আমরা গর্ববোধ করি এটাই যে আমরা 6.5 বছর জেল খাটছি। আহ, রাজবংশী ভূমিপুত্র আমার হিন্দু মুসলমান যে মানুষগুলো, বিশেষ করে রাজবংশী মানুষগুলা বা কুচবিহারি মানুষগুলোর জন্য জেল খাটছি তো, এটা আমার কিন্তু গর্ববোধ হয় যে না,
আমরা তো চুরি করিয়া বা কারো ঘর ঢুকিয়া বা অন্য কিছু অসামাজিক কাজ করিয়া তো জেলে ঢুকি নাই। আমরা আমার রাজবংশী বা কুচবিহারি মানুষের ন্যায্য অধিকারের দাবিতে কিন্তু আমরা জেল খাটছি, তো এই যে নিজেকে গর্ববোধ মনে হয় আর কি। তবে ব্যাপারটা হচ্ছে প্রথম ৩-৪টা মাস একটু জেলখানা খারাপ লাগছিল। বিশেষ করে মেইন আসামি তো আমরা ছিলাম ৪ জন ৬ জনের মেইন আসামি। ৬ জন মেইন আসামি হলো বংশীবদন বর্মন, জ্যোতিষচন্দ্র সরকার, আর আমারে কুচবিহার সদর ২ নম্বর ব্লকের আমরা ৪ জন মেইন আসামি আর কি। আচ্ছা আচ্ছা। আমার ধীরেন্দ্রনাথ রায়, হ্যাঁ হ্যাঁ আমার উত্তম দাস, এই যে কাকরি বাড়ি, হ্যাঁ, না না তোর বাড়ির বাবু, ওই তো। হ্যাঁ, তারপরে আমার অশোক বর্মন, এই যে ১১ হাত কালীবাড়ি, আর হচ্ছে মুই। এই ৪ জন ৬ জন আমার মেইন আসামি ছিল তো। হ্যাঁ, আর প্রথম খারাপ লাগছে না, আমরা জেলত যাওয়ার পরে আর কি ৩ দিন কি ৪ দিন পরে, তাহলে খোলামেলা আলাপ ভাই, লজ্জার কিছু নাই। না, না, হ্যাঁ, হয়তো অনেকে খারাপ মনে করি পায় যে এলে কথা কে কয় আর কি, যে ৪ জন আমরা ধরা পড়লাম আর কি। এটার কাহিনী তো হইলে কি, যে আমার আলোচনার জন্য নিয়ে গেল, মানে আমরাও গাড়ি ঢুকলাম, খানিক পরে দিয়ে খাগড়ার ভিতরে ডাঙাডাঙি মারামারি শুরু হয়ে গেল। আমরা জেল ইন্ডোর স্টেডিয়াম নিয়ে গেল, ২ দিন ওদের ছিলাম। পরের দিন ২ দিন পরে কল যে আপনাদের ডাকছে, আপনার ডিএম সাহেব কথা বলবে। ওই কথা কয়ে আমার ৪ জনক তো বাইর করে নিয়ে গেল, সাথে সাথে আরো অনেক কজন ছিল আর কি। যাই হোক আর কি, মেইন আসামি আমরা ৪ জন। তা ৩ দিন কি ৪ দিন পরে মানে সকালবেলা এই কম্বল দেয় তো, থাকার জন্য কম্বল টম্বল থালা দেয়, তা ওইলে আনিয়া অফিসত জমা দিলাম আর কি। জমা দিয়া আমরা হয়তো ভাবছি যে আমার হয়তো ছাড়ি দিলে আমরা বাড়ি যাবো আর কি। এলা খানিক পরে এলা নিয়ে যায় আমার কোটর তুললে, কোটর তুলিয়া আমার ৫ দিন রিমান্ডার নিলে আর কি। রিমান্ডার তো বুঝিয়ে পান আর কি, পুলিশ হেফাজত আর কি। যাই হোক, পুলিশ হেফাজত সেই সময় তো আমার আইসি ছিল পঙ্কজ মানি সেই সময় আর কি। তারপরে আমরা দিনের বেলা ঠিকই আছে, খাবার দেয়, থাকি সারাদিন। ঠিক রাত্রি ১০টার পরে ৪ জনক ৪টা পুলিশ অফিসার ৪ জনক নিয়ে যায় আর কি। নিয়ে যায় আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করে। যা প্রথম দিন তো আমরা প্রথম দিনের যে অভিজ্ঞতা আর কি, তা আইসি হিসেবে পঙ্কজ মানি বসে আছে, আমরা ৪ জন গেলাম। তারপরে দুঃখের বিষয়, যেহেতু আমার সেক্রেটারি সেই সময় বা মারিয়া ছিল উত্তম দাস, প্রথমে উত্তম দাসও লাঠি দিয়ে আমার একটা বাড়ি মারলে, একেবারে কাবু হয়ে গেল আর কি। আমার হ্যাঁ উত্তম দাস সেক্রেটারি যেহেতু, আর উত্তমের কিন্তু সাহস খুব, কিন্তু অস্বীকার করলাম না, কিন্তু এখনো আছে, সাহস আছে, যা কয় বরাবর কয়, মুখ বরাবর কয়। যাক, জেলের অভিজ্ঞতা মানে আমার রিমেডের অভিজ্ঞতা কম বেশি সবাই ডাং খাসি আর কি। তবে ভাগ্য ভালো, তার পরের দিন আর কি, পরের দিন আমরা কিছু জিজ্ঞাসাবাদ করলে, যে জিজ্ঞাসা কথাগুলো করলে একই কথা আমরা ৪ জনে করি, কিন্তু যে ন্যাচারালি যেটা ঘটছে সেই কথাই করছি আমরা, একই কথা। হ্যাঁ, যাই হোক আর কি। তারপরে পরের দিন আরো আইসি সাহেবের রুমত নিয়ে গেল। তারপরে ঠিক মানে শুরু হবে আর কি, যে আমার ডাঙিয়া ডোডে হোক যেমন কথাগুলো বাইর করবে আর কি, এমন ধরনের। সেই সময় কোর্টে থেকে যে একটা ফোন আসলে আইসি সাহেবের, ফোন আসার পরে কিন্তু টোটাল যে আমার টর্চারিংটা আর কি করলে হয় আর কি, টর্চার সেটা কিন্তু একবারে বন্ধ হয়ে গেল আর কি। যাই হোক, শিবচন্ডীর দয়া হোক, যারই দয়া হোক, কাউ একজন ফোন করছে আইসি, তারপরে কিন্তু কোনো টর্চারিং নেই। কিন্তু আমার ডেইলি রাত্রি ৯টা ১০টার পরে নিয়ে যায়, জিজ্ঞাসাবাদ করে আরো আসি থাকি, কিন্তু আমরা ৫ দিন ছিলাম আর কি। আর শেষের দিন যেদিন আমরা রিমান্ডে আমার ডেট শেষ হবে, আমার জেলত নিয়ে যাবে, সেদিন তো খাগড়াবাড়ির আনলেক আমার গাড়িত করিয়া আনিয়া খাগড়াবাড়ির পূব পাশে ইলেকট্রিক অফিসটার ঠিক আগত একটা ঝোপ ছিল, ঝোপের থেকে ওই ব্যাগত করিয়া ওই কয়টা বোমা, একটা পিস্তল ব্যাগত থেকে উমড়ে বাইর করিয়া আমার হাতত দিয়া কইলে যে ছবি তুলিয়া আমার কেস দিয়ে দিল, বোমের কেস দিয়ে দিলেন। এটা ঘটনা আর কি। হ্যাঁ, তা ওদিকের কিছু লোক
খারাপ লাগছে সেই দিন আর কি। হ্যাঁ খারাপ লাগছে কি, সেদিন কিছু কিছু ওঠেকারে লোক আর কি, বাঙালি হোক আমার রাজবংশী হোক, মানে খারাপ কমেন্ট করছে আর কি, যে এদের ফাঁসি হোক, জেল হোক, ডাং মার হোক, এর যেন ছাড়া না পায়, এইলা কথা আর কি সেদিন আমার শুনে লাগছে আর কি। মানে ওগুলো তো বাইরের থেকে দেখিয়ে করা হ্যাঁ, লাগছে না তা ব্যাপারটা। সেদিনে খানিক খারাপ লাগছে মনত, আরে কুচবিহারি মানুষের জন্য এত কিছু করে দিচ্ছি, ওই মানুষগুলাই আমাকে একবারই কয়। হুম, তখন বুকটা একটু পুরো খারাপ লাগছে। সেই সময় আমার অশোক বর্মন যে আর কি, হুম। সেই সময় অফিস সেক্রেটারি ছিল আর কি, অশোক বর্মন, অশোক দা। তা সেদিন তো ব্যস্ত অজ্ঞান হয়ে গেছে আর কি, ওই হসপিটাল ফটোতে ওই স্পটতে আর কি। কারণ সগায় তো আমরা এইগুলোর অভিজ্ঞতা নাই আমার, এমন যে পুলিশ প্রশাসন যে এমন করে বা কি করি পায়, কি বোম কি গুলি আমি এটা তো কিছু জানি দেখলুমই না। না, হ্যাঁ, অথচ আমার চোখের সামনে বাইর করলে এবং আমাকে ওই কেস দিতে হ্যাঁ, যাচ্ছে। এটা তো মানে হুশ হারার মতো একটা হ্যাঁ, ব্যাপারে থাকে। যাক পরে অশোক দা আমার সেন্সিলেস হয়ে গেছে, হসপিটাল ভর্তি করেছে। তবে জেলের অভিজ্ঞতা প্রথম ৩টা মাস একটু খারাপ লাগছে। হ্যাঁ, কিন্তু ৩টা মাসের পরে মোটামুটি একটা আমরা Setting এর সেটিং এর মতো হয়ে গেছে আর কি। আমরা জানি পরবর্তীতে ওই বিভিন্ন আসামির ঘর, যা সাজাপ্রাপ্ত আসামি, সাথে ওই জেলার বা জেলার তো না, ওই যে যে জেলার পুলিশগুলা, ওরা বিভিন্ন আলোচনা করে শুনি আর কি, যে আমার কি কি ধারা সম্বন্ধে অভিজ্ঞতা নেই আমার, তো কোনটা কি ধারা, ও উমারটাই শুনি যে ৩০২ ধারা কি ৩০৭ ধারা হাবি আচ্ছা, জাবি কত হাসা লাগছে। আরেকটা কথা, মানুষ যাক, ওইটুক শেষ করো। হ্যাঁ, ওই ধারা শুনিয়া মনে হলো না, তাহলে উড়ে কয় তোমার যে ইয়ে ধারা দিছে, না তোমার তো আজ বার হওয়া লম্বা। মুশকিল, লম্বা। হ্যাঁ, যাই হোক, ওই আশা করি না, সারা মনে করতে না থাকা যখন লাগবে, আর কি চিন্তা ধারা ভাবনা করি, যেহেতু লম্বা। লম্বা, এই আর কি, আর অন্য কিছু ব্যাপার না। আরেকটা বিষয়, যেমন আমরা শুনছি যে জেলত থাকলে মনে হয় অনেক কষ্ট, যে জেলত মাইর ড্যাং দেয়, পোকা লাগা ভাত দেয়, হ্যাঁ, সবজি ভালো না, ঠিক আছে, মানুষের ধারণা আর কি এরকম, ঠিক আছে, যে অনেক টর্চারিং করে দিচ্ছে। কিন্তু আমরা জানি ভাই যে গেটারের পক্ষ থেকে যায় যায় মানে জেলত ছিল, তাই তাই সবাই রাজবন্দির ইয়ার ছিল, মানে রাজবন্দি হয়েছে। এবার রাজবন্দি হলে আমরা জানি অনেক ফেসিলিটি আছে কি আছে, তো তোমার কি সেই রাজবন্দির ফেসিলিটিটা দিছিল, কি কি দিছিল? আর একটা বিষয়, মানে শুনছি আমরা, লোক মুখে শোনা, যে ভারতবর্ষের বুকে এরকম কোনো আতঙ্কবাদী নাই যে যার কোড হয় জেলের ভিতর, হ্যাঁ, কিন্তু আমার এটাকার সাদা সিধা মানুষগুলো যখন জেলত ছিল, তারই বিরুদ্ধে গভর্নমেন্ট চক্রান্ত করি এই লোকগুলো যাতে বাইরে না পায়, জেলের ভিতরতে কোড বানাইছি। শোনো, ব্যাপারটা হচ্ছে কি, এইটা হলে কি, যেটা মানুষ শোনে আর কি, আমরা প্রথম জেল ঢোকার পরে দেখছি আর কি, সেই সময় সাধারণ যে কয়েদি, সেই সময় আমরা তো ৬ মাসের মতো সাধারণ কয়েদির মতোই ছিলাম। হুম, হ্যাঁ, খাবার দাবারের ক্ষেত্রে আহ, অতটা ভালো ছিল না, অস্বীকার করে লাভ নাই আর কি। কিন্তু আমরা জেলা রাজবন্দি পাওয়ার পরে আমরা ৩ মাস পর্যন্ত একটু পরিস্থিতি খারাপ ছিল, তারপরে ৪ মাস ৫ মাস ৬ মাস পরে যে রাজবন্দি পেলাম, আর আমরা যেহেতু মেজরিটি পার্সেন্ট প্রায় ৫২-৫ জন মানে ছিলাম না, রাজবন্দি স্বীকৃতি পাওয়ার পরে। না তার আগত আমরা যদি ৫১-৫২ যেহেতু আমরা আন্দোলন করি না, আন্দোলনকারী হিসেবে কিন্তু জেলের যে অন্যান্য স্টাফ, সরকারি স্টাফ বা জেলার বা সুপার বা অন্যান্য সাজাপ্রাপ্ত যেগুলো আসামি বা সাধারণ আসামি কিন্তু আমার ভয় খাইছে আর কি। কারণ আমরা ৫৪টা লোক, ৫১-৫২টা লোক একসাথে, হ্যাঁ, উমরা কিন্তু আমাকে ভয় মানে খেয়েছে। জেলের যে স্বাভাবিক ধারাটা, হ্যাঁ, মানে খাওয়া দাওয়া চাল চলন একদম বলুন, মানে রাজবন্দি হিসেবে তোমরা কি কি ফ্যাসিলিটি না পেলেন ওইটা ওইটা জানিতে বলো। ওইটা তো কইনি আর কি। ব্যাপার হচ্ছে আমরা কিন্তু এই ৩ মাস যাওয়ার পরে আমরা এতগুলো লোক কিন্তু জেলের ভিতরে, মানে অনেক আন্দোলনের মুখী আমরা লোক যেহেতু ছিলাম, আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই যে জেলের যে পরিবেশটা, খাদ্য খাওয়া, হাবিজাবি চলাফেরা অনেকটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে আর কি। আমরা জেলে ঢোকার পরে, হ্যাঁ, কারণ জানে আমরা যে আমরা আন্দোলনকারী, হ্যাঁ, তারপরে রাজবন্দি যখন পাইলো, রাজবন্দি হিসেবে আমার যথেষ্ট ফেসিলিটি দিছে আর কি। ছিল আমার খাওয়া দাওয়াগুলো আলাদা আলাদা, আমার যে রাজবন্দির যে কয়জন ৫৪টা জন ছিলাম আর কি, আমার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আলাদা, সাধারণ কয়েদি যেগুলো সেগুলো খাওয়া দাওয়ার ব্যবস্থা আলাদা ছিল মানে আর কি। রাজবন্দি পাওয়ার পরে তোমার মোটামুটি মানে যে জেলবন্দি দশাটা ছিল হুম। সেটা থেকে হালকা একটু হ্যাঁ, একটু ফ্যাসিলিটি পাইছেন। ফ্যাসিলিটি মানে আচ্ছা, কি, তোমরা তো ফ্যাসিলিটি পাইলেন,
কিন্তু সেই জেলের ভিতর থেকে তোমার ফ্যামিলি কতটা মিস করলেন এটা খানিক জানতে চাই। এইটা মানে কাই কিভাবে নিছে মুই জানং না আর কি। তোমার অভিজ্ঞতাটাই কোন। কাই কিভাবে নিছে না সাময়িক 2-3 মাস 6 মাস সাময়িক একটু অসুবিধা লাগছে কেন মোর যেটা ঘটনা আর কি তো ছাওয়া ছালা ছোট ছাওয়াটা বোধহয় 1.5 বছরের বয়স নেই 1 বছর হ্যাঁ, আর বড়টা বোধহয় 3 না 4 মানুষের বছর আসল কাহিনীটা কিন্তু এই জায়গাটা হ্যাঁ লুকিয়ে। 3-4 বছর বোধহয় বয়স হবে সেই সময় তা সপ্তাহে 1 সপ্তাহ মা গেছে 1 সপ্তাহ হয়তো কোনো ছোট বেটাকে ধরে গেছে 1 সপ্তাহ বড় বেটাকে ধরে গেছে আর কি মা বউ মাঝে মাঝে গেছে আর কি তা ওইটা ব্যাপার না ব্যাপারটা যে আমরা রাজবন্দী হওয়ার পরে না আমার যে সাক্ষাৎকারের ব্যাপারটা এটা কিন্তু আগত যেমন যে ঘরটা আছে এই যে গেটটা যে আছে গেটটার ওই পারত ফ্যামিলির লোক ভিতরে আমরা প্রথম পরিস্থিতি এমন ছিল কিন্তু রাজবন্দী হওয়ার পরে কিন্তু আমার সাক্ষাৎকার কিন্তু ভেতরেতে হয়েছে আর কি অর্থাৎ এক এক করে বাড়ির থেকে লোক দেখাইছে ঢুকাইছে 5 জন 6 জন করিয়া ভিতরেতে কিন্তু ইন্টারভিউটা করাইছি তার আগত কিন্তু আজকে যেরকম আর কি। হ্যাঁ আগত কিন্তু খাওয়া বাওয়া কিন্তু আর হাতাহাতি করি পাই নাই আদর করি পাই নাই কিন্তু ওইটা হওয়ার পরে ভিতর ঢুকছে এর কোলা নিছি প্রথম কিছুদিন খারাপ লাগছে কিন্তু আস্তে আস্তে দেখেছি না আমরাও স্বাভাবিক মোটামুটি হয়ে গেছে আমরাও মোটামুটি স্বাভাবিক হয়ে গেছি কিন্তু ওই আস্তে আস্তে ফিলিংসটা কিন্তু নাই হয়ে গেছে না ওই যে একটাই মোটামুটি স্বাভাবিক স্বাভাবিক হয়ে গেছে রাজবন্দী পাওয়ার পরে। শোনো ব্যাপার হচ্ছে রাজবন্দী পাওয়ার পরে না হয় মোর ফিলিংস যেটা আর কি যে গর্ব একটাই যে আমরা তো জেল কাটছি আমার জাতি মাটির জন্য অন্য কিছু করি তো খালি নেই সুতরাং এইটা কোনো ব্যাপার না এটা আন্দোলন করতে গেলে জেল খাটা লাগবে ডাং খাওয়া লাগবে মাইর খাওয়া লাগবে এইটা মানে ভারতবর্ষের বুকে যত আন্দোলনকারী আছে সবাই জেল খাটে। হ্যাঁ হ্যাঁ আর একটা কথা মনে রাখবেন যতক্ষণ কাউ জেল না খাটবে না ততক্ষণ তাই নেতা হবার পাবে না আচ্ছা জেলের ব্যাপারটা মোটামুটি বুঝে নিল। আর ওই যে জেলের পরে এই যে আরেকটা ব্যাপার যেটা রাজু কইলে আর কি ওই জেলের ভিতরে কোড আর কি এটা কিন্তু মানে ভারতবর্ষের মধ্যে ব্যতিক্রম ঘটনা একটা জেলের মধ্যে কোড বানিয়ে বিচার এইটাই কিন্তু জানো না অন্যান্যরা আছে সেই জন্য যেহেতু আমরা ভিতর কিন্তু অতটা বুঝি পাইনি কিন্তু বাইরত কি সরকুল পড়ছে ওই জানো না কিন্তু এটা কিন্তু একদম ব্যতিক্রমী ঘটনা বিরল ঘটনা। এই যে এরকম ঘটনা সচরাচর দেখা যায় না হ্যাঁ যে জেলের ভিতরে কোড বানাইয়া এত টাকা খরচা করিয়া আমার যে বিচার করবে মানে জর্জ আসবে জেল টোটাল এক্সট্রা খরচা তো ওগুলা যাক মেইন টোটাল সেই সময় বামপর সরকার চাইলে মানে উনরা প্ল্যান যে বংশীবদন ফুল চক্র বংশীবদন বাইরে দেওয়া যাবে না কিন্তু আমার বাকি 5 জনের যে বংশীবদন সহ আমরা যে 5 জন আমার কিন্তু ওই কেসটা তো সাজা হয় নাই তারপর একটা ওই যে খাগড়াবাদ যে বোমের কেস ওটা আমরা 7 জন ছিল তার মধ্যে আমার বাহাদুরদা ছিল এই যে কাকরিবির অঞ্চলের কাঞ্চন তো চিনিস পূর্ণেশ্বর চিত্রকর তারপরে আরেকজন ছিল ডোডেহাটের কাপড়ের দোকানে আছে কি নাম বা ভুলে গেলাম এই মুহূর্তে ডোডেহাটের হ্যাঁ কাপড়ের দোকান তো না এলাপত্র কাঠের কাজ করে ওর নাম হচ্ছে তোমার যাক ভুলি যাও তো মোর সামনে আগে আগে যাওয়া হ্যাঁ যাক এই আমরা ওই কেসটা বর্তমানে অনন্ত মহারাজের সাথে আছে মানে যাক অতটা যাক ওই কেসটার থেকেও আমরা বেশি খালাস পাচ্ছি আর বাকি তো যে 118 119 যে মার্ডার কেস আইপিএস মার্ডার যে দুইটা কেস টোটাল সবগুলো কেসের থেকে কিন্তু বেশি খালাস দিচ্ছে আমার রাজশাহী আর কি মানে মুই আর একটা জিনিস জানিচ্ছে বললো তো মানে জেল থাকাকালীন মানে বর্তমান যে রাজ্য সরকার যে কোনো একজন ব্যক্তি আর কি নামটা কোয়া ঠিক হবে কিনা জানো না মুই নামটা নাই কম ব্যাপার হচ্ছে জেল থাকাকালীন মানে বর্তমান রাজ্য সরকার তখন তো বিরোধী পক্ষের ছিল তো ব্যাপার হচ্ছে বর্তমান রাজ্য সরকারের কোনো প্রতিনিধি কি তোমার সাথে দেখা করে আসছে এইটা মানে যারা গেটার করে সবাই জানে কিন্তু তোমার মুখ শুনিচ্ছেন যে আদৌ কি গেছিল মানে জেলের ভিতরে তোমার সাথে দেখা করি মানে কোনো এটা কথা ব্যাপার হয়েছে হচ্ছে কি এটা সঠিক আমার সেক্রেটারি শেষ যে বংশীবদন বর্মন মানে টোটাল দেখা শুরু কার সাথে কোন সময় দেখা করে যাচ্ছে টোটাল বংশী ভালো করে জানে তো তৃণমূল সরকার আইসিয়ার আগত কিন্তু তাহলে বিরোধী পক্ষ প্রথম এমএলএ কিন্তু আমার বিরাটার থেকে বিদায় সেটা হচ্ছে অশোক মন্ডল একমাত্র সেদিন আমরা গেটার কুচবিহারের পক্ষ থেকে যেদিন যদি
সেদিন সমর্থন না করলে হয় তৃণমূলক। না, এই জায়গাটাতে এই জন্যই মোর প্রশ্নটা, যে দিনহাটার যে প্রথম যে টিএমসির অশোক মন্ডল এমএলএ প্রার্থী দাঁড়ায় এবং জিতিও যায়, হুম, আহ, তার হুম। আগত এই জেলো তোমার সাথে যে টিএমসি যে তোমরা সমর্থন করছেন, এই সমর্থনের প্রেক্ষাপটেই ওই যে ব্যক্তিটা জেলো তোমার সাথে দেখা করি আসছিল না, শুনিতে শোনে পারলাম। ঘটনা হচ্ছে যতটুকু শোনা আর কি মুই দেখো নাই, যেহেতু আগতে কলুম যে বংশীদার সাথে মানে সারা দিনই, হুম, হ্যাঁ, মানে সকাল থেকে 10টা থাকিয়া 5টা 6টা পর্যন্ত কতজনে আসিতেছে দেখা করার জন্য। হ্যাঁ, মোর যতটা শোনা যে মুকুল রায় নাকি একবার গেছিল ছিল দেখা করার জন্য। এইটা হচ্ছে main কথা। শোনা কথা মুই কিন্তু সঠিক কথাটা কর পাং না, শুনছি আর গেছি। আর তখনই নাকি যা কথাবার্তা যা কিছু হওয়ার নাকি হয়েছে আর কি। হ্যাঁ, একটা মোটামুটি একটা কথা হচ্ছিল আর কি, যে যদি সরকার পরিবর্তন হয় বা তৃণমূল সরকার যদি ক্ষমতা আসে, তাহলে আমাগুলো জামিনে মুক্তি করাবে আর কি, এটা কথা হচ্ছে আর কি। তার পরিবর্তিতে কিন্তু আহ, কি কয় ওই ভোটের সময় কিন্তু তৃণমূলক সমর্থন করা হয় আর কি। নিঃস্বার্থভাবে আন্দোলন করি গেল, আবার অনেকের বিষাদু চিত্তর কথা তো অবশ্যই মনে করা দরকার। এই ইন্টারভিউ যদি তার ওই দুইজনের শহীদের নাম যদি না কই তো তাহলে তো ব্যর্থই হয়। আলোচনাটাই যাই ব্যর্থ হোক, হয়ে যাবে। হ্যাঁ, তো ওই যে দুইজন ব্যক্তি প্রাণ চলে গেল, তার ফ্যামিলি গুলা আহ সবকিছুই ঠিক আছে, তো এই যে নেতৃত্ব গুলা আলাদা হয়ে গেল, হুম, দলগুলো টুকরে টুকরে হয়ে গেল, আবার এই অনন্ত এবং বংশী দুইটা প্রধান শক্তি হয়ে খাড়া হইল। উম, আজকে 2026-এর একটা ভোটের সামনাত এই দুইটা শক্তি দুই পাশে হয়তো কোন দিকে কায় থাকবে, কি রকম তার ভূমিকা হবে সেটা পরবর্তীতে সময় কবে থাকবে, সেটা। সময় কবে। হুম, কিন্তু তোমার চিন্তা ভাবনাটা বা তোমার রায়টা এই জায়গাটা কি, তোমার বক্তব্যটা কি এই যে ভাঙা গড়ার খেলার উপর? শোনেন, ভাঙা ভাঙা গড়ার ব্যাপারটা টোটালি আলাদা আর কি। সেটা তার আহ, এটা হলে নেতৃত্বের ব্যাপার এগুলো। হুম, হুম, এটা উমার মধ্যে কি মতানৈক্য হয়েছে, হ্যাঁ, তারপরে ভাঙন হয়েছে, হ্যাঁ, কিন্তু বর্তমানে আহ, দেখ একটা কথা মাথায় রাখবেন, মানুষের সবকিছুতেই কিন্তু একটা ভাঙা গলা আছে আর কি, এটা অস্বীকার তো করি লাভ নাই। যাক, বর্তমানে বিগত দিনে কি কারণে ভাঙা করা হয়েছে কি হয়েছে না ওইটা কিন্তু বর্তমানে আলোচনার বিষয় মাঝখানে না। তো অনেকটা আলোচনা, হ্যাঁ, ওই জন্য মুই ও পুরো ওই কাটিকুটি এই জন্য বললাম যে ওই আলোচনা হ্যাঁ, বর্তমানে কিন্তু, হ্যাঁ, ওই আলোচনা না আছে। মানুষ মানুষ যেটা আহ, সেটা হচ্ছে যে মানুষ চাপাত হচ্ছে, সাধারণ মানুষই আমার হ্যাঁ, রাজবংশী ভূমিপুত্র একদম। চাপাত হচ্ছে একটা এক ছাতার তলত, প্ল্যাটফর্মে সবাই একটা আছে। এই প্ল্যাটফর্ম। যে এইটাতে মুই এই আসির চাওয়া আছি এইটা বারবার। প্ল্যাটফর্মে আসার জন্য কিন্তু আহ, এটা অস্বীকার করিলে আমরা কুচবিহার রাসমেলা মাঠত গত বছর বা চিলারের প্রোগ্রামত বংশীবদন কিন্তু বার্তা দিছে আর কি। মেইন উদ্দেশ্য অনন্ত রায় নিয়ে বার্তাছে যে আইসো একসাথে আসি, জোট হয়ে কি বিগত দিনে কি হয়েছে না হয়েছে আমার ওইটা দেখার দরকার নেই। আমরা আমার সাধারণ মাসে আমার ভারত মুক্তি চুক্তির বাস্তব রূপায়ণের জন্য কিন্তু আমার একজোট হয়ে আইসা লাগবে। যাই হোক, সাড়া দেয় নাই। আরো ভিতরে ভিতরে অনেকবার আলোচনা মানে হয়েছে যে বসবি, বৈশারও প্ল্যান হয়, কিন্তু কোনো কারণে কোনো কারণে প্ল্যানটা ভেস্তে যায় আর কি। এটাকে মানে অস্বীকার করে আমরা যে আমরা যে গেটা খুঁজবে করে দিচ্ছি, এটা মানে সবাই বুঝি পাওয়া যাচ্ছি যে আমার একটা প্ল্যাটফর্ম আইসা লাগবে সবাই মিলিয়ে। কিন্তু একটা প্ল্যাটফর্মে আইসার জন্য কিন্তু আমরা একেবারে মানে হাত বাড়ি দিয়ে আছে যে আসুক। হ্যাঁ, কিন্তু অনন্ত রায়ের যে ইমার খানিক সদিচ্ছার অভাব কেন যেন দেখা যাওয়া যাচ্ছে আর কি। এর মধ্যে আরো অনেক আলোচনা হয়েছে, আমরা রাজিও হয়, কিন্তু বৈশের আগে আগে কে যেন ব্যাগরা করে মারে আর কি। হুম। আমরা শুনছি যে কেএসডিসির পক্ষ থাকিয়া তোমার যে আমার যে জননেতা আছে উমার বাড়ি গিয়েছিল হুম, ওই কোকড়ার ঝাড়ু মিটিং এর জন্য সবাইকে এক এক জায়গাতে এক প্ল্যাটফর্মে হুম। যাতে সবাই একটে হওয়ার পায়। তো ওটা তো মানে ডাঙ্গরিয়া মহারাজাকেও নিমন্ত্রণ করছিল। তো ওটাকে নাকি তোমাকে প্রার্থী মানে কাকু পাঠাইছিলেন? না, কাউকে পাঠায়নি। কারণ ঘটনার ভিতরে একটা অন্য কিছু ব্যাপার আছে, যেহেতু এলা তোমাক অন্যভাবে মুই
তো এই আলোচনার মধ্যে দিয়ে সেটা কভার পাইম না। আচ্ছা ব্যাপারটা তোমাক মুই পার্সোনালি আলো গল্পের ছলে এটা কভার পাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু এই যে যেহেতু একটা আলোচনা চলে যাচ্ছে, এই আলোচনা মুই ওই কথাটা তুলে ধরছি আমাদের জন্য আর কি। এটা ভিতরে কিছু ব্যাপার মানে থাকে। এই যে যাই হোক, এই যে কিন্তু একটা কাহিনী হ্যাঁ, তোমাক মুই কম, এই যে বংশীবদন বর্মন আলোচনার জন্যে রাসমেলা মাঠ থেকে আহ্বান দিল, হুম, তোমরা আবার অভিযোগ করলেন কি যে অনন্ত মহারাজের এই জায়গাটা একটা সদিচ্ছার অভাব। হুম। তো এই যে রাজু যেটা কইলে যে কেএসডিসির পক্ষ থেকে তোমার লাগ আহ্বান জানা হয়েছে, কিন্তু তোমরা সেই জায়গাটা এবার ওমরাও তো করবে, তোমার আহ, সদিচ্ছার অভাব। প্রতিনিধি পাঠান নাই, তাহলে এই জায়গাটা ডাবল স্ট্যান্ড কেন? না এটা ডাবল স্ট্যান্ড হল না, মানে না তোমরা তোমরা না, ডাকলেন অনন্ত মহারাজ আসিল না, তোমরা তোপ ডাকলেন অনন্ত মহারাজ, কিন্তু তোমার বর্তমান যে মার্কেটত জীবন সিংহ একটা ফ্যাক্টর, এজ এ একটা ফ্যাক্টর কিন্তু হয়ে গেছে, কিন্তু জীবন সিং যখন তোমাক দেখাল তোমরা আবার প্রতিনিধি পাঠাইলেন না। তো সেই জায়গাটা এবারে উমরে যদি কয় যে তোমার সদিচ্ছের ফির অভাব আছে, না তাহলে 2000 মানে এটা মানে প্রশ্ন উঠবে, এটা রাসমেলা লিগেল থাকিয়া কথা, এটা প্রশ্ন প্রশ্ন- উঠবে রাসমেলার কথা। মাঠ থেকে যে তোমরা যেটা আহ্বান করলেন সেটা কি আদৌ লোক দেখানো নাকি রাজনীতি? না না লোক দেখানো না হয়, এটা আমরা অন্তরের থেকে এটা আবেদন করছি আসুক, কিন্তু ব্যাপারটা তোমার কলুঙে যে কিন্তু একটা মানে একটা সভাত মানুষের সামনে কইলেন যে হ্যাঁ তোমরা আসুক, তোমার সাথে বসবো মিটিং, এটা কিন্তু বিষয়টা কট আলাদা। আর তোমার বাড়ি আসিয়া চিঠি দিয়া ডেকে এটা কিন্তু বিষয়টা আলাদা। আর কেএসডিসি কিন্তু এরকম করছে, দেখ, চিঠি শোন, দিয়া লোক দিয়া এগুলা পাঠিয়ে দিছিল। এগুলা সমালোচনার বিষয়। এই সমালোচনার বিষয় তুমি যাবার চাবাদের জন্য না, আচ্ছা বুঝছেন? এগুলো সমালোচনার বিষয়, মুই এটা যাবার চাবাদের জন্য না। আচ্ছা, ঠিক আছে, তোমাকে তাহলে মুই এটা পার্সোনাল ভাবে আর কি, আচ্ছা তোমার এটা এই যেহেতু একটু তোমরা এটা ভিডিও করে দিচ্ছেন, এই ব্যাপারটা মুই কভার পাবাদের জন্য না। এটা তোমাক মুই পার্সোনালি এটা কথা না, কর ব্যাপার পান। হচ্ছে কি, মানে না, সব সাধারণ জায়গাতে মানুষকে জানিস চাই আর কি। রাজীব দা, ব্যাপার সাধারণ হচ্ছে মানুষ জানিস সব চাই। জায়গাতে কিছু কিছু জিনিস পার্সোনাল থাকে না। কিরকম, মানে এই যে তুমি এই যে অভিযোগটা তুই যে করলু না যে অনন্ত মহারাজের সদিচ্ছার অভাব, এই যে প্রশ্নটা করি বসলু, এই প্রশ্নটা কিন্তু ওই কেএসডিসির পক্ষ থেকে হবে। কিছু কিছু জিনিস খুব খোলাসা না হওয়া না দরকার শোনা ঘটে যে মুই এই তোমরা সঠিক আছেন নাকি উমরা না সঠিক আছে, কাঞ্চন, এই ব্যাপারটা ওই কারণ জন্য এই জায়গার লোক ওই তো ওই ওই জায়গাতে কনফিউজ। ওই জন্য মুই এই জন্য আগতে কইছুম যে বিতর্ক মুই যাবার চাবাদের জন্য না। কারণ এই ব্যাপারটা তুই মানে যে কাঞ্চন ব্যাপারটা করলু, এই ব্যাপারটা তোমার ডাওয়াগুড়ির শ্যামল রায়, শ্যামল দা, হ্যাঁ। ধনঞ্জয় রায়, হুম। আরো 2-4 জন যায় গেছিল আর কি। উমরা ভালো করে জানে কি ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে। ওই ব্যাপারটা তো হয়তো তোমার সাথে আলোচনা নাও করি পাই। আচ্ছা, ঠিক আছে। মানে ওই যে অমলদার ভাই শ্যামল। হ্যাঁ, উমরা যেহেতু গেছিল আর কি, হুম। একবার না 2-3বারও গেছিল আর কি। হুম। কি আলোচনা হয়েছে, কি ব্যাপার, উমরা সঠিক জানে আর কি। আচ্ছা আচ্ছা রাজীব দা, কহ। এই যে বর্তমানে 26-এ ইলেকশন হুম, আসি গেছে, মানে 26 তো পড়ে গেল, আর কয়টা দিন মাত্র আছে। এই সময় যে একটা মানি ডাঙ্গরিয়ার স্যার বংশীবদন বর্মন নিজের সংগঠন, তোমাদের সংগঠন, তোমরা যে খোলা মঞ্চ কোয়া হচ্ছে যে কয়টা সিট কইছেন? 25 25টা। যে 25টা সিট যাই দিবে তার সাথে তোমরা আছেন। কি টিএমসি কি বিজেপি? হ্যাঁ, এইবার দেখা গেল কি আমার যে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মানি ডাঙ্গরিয়া, এইবার তোমরা কোয়া হচ্ছে যে টিএমসি থেকে কোনো সিট দেওয়া যাবে না। এবার তো বিজেপি থেকে কোনো বার্তা নাই। যদি বিজেপি থেকে সিট না দেয় তাহলে কি তোমরা টিএমসি অংশগ্রহণ করবেন, মানে সমর্থন করবেন, না এবার কি হবে স্ট্যান্ডটা তোমার? দেখো, এরা তো 26-এ বিধানসভা ভোট, এটা জানুয়ারি মাস চলছে, তো ভোট হইতে হইতে বোধহয় এপ্রিল মেতে হয়। এবার যদি মাধ্যমিক পরীক্ষা, মার্চের দিকেই হবে। যেহেতু এবার মাধ্যমিক পরীক্ষা, তো এবার এসআইআর এর জন্য একটু হালকা পাশে যাওয়ার পর আর মাধ্যমিক পরীক্ষা যেহেতু মাধ্যমিক পরীক্ষা না হলে ইলেকশনটা হবে না। দেখো, ঘটনা হচ্ছে আমাদের 25টা সিট চাষি, হ্যাঁ, আমরা কিন্তু তৃণমূলেরটাও চাইনি, বিজেপিরটাও চাইনি, কিন্তু কি করছি আমরা 25টা সিট আমাকে যা দিবে, আমার দাবিগুলো যা যা পড়বো তার সাথে আমরা থাকবো। তো সেটা তৃণমূল দিলেও ভালো, বিজেপি দিলেও ভালো, আর যদি কাউ না দেয় চিন্তা ভাবনা আমরা করবো। খেলা
উম, বিভিন্ন আমার যে রাজবংশী সংগঠন আছে সবার সাথে আলোচনা হবে, কথাবার্তা হবে, সবার সাথে বসে একটা চিন্তা ভাবনা করি একটা সিদ্ধান্ত নেবো তো ছাড়া। আজকে এই আলোচনার মধ্য থাকিয়ে হুম। মানে মুই যেটা কবার চাম যে কেএসডিসি জীবন সিং, দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের অনন্ত মহারাজ বা তোমার যে সংগঠন বংশীবদন, তো এই যে তিনজন যে আছে সামনের বিধানসভা নির্বাচন উপলক্ষে বা পরবর্তী আন্দোলনের স্টেপ নেওয়ার ক্ষেত্রে তোমরা এই তোমরা তো করেনি বংশীবদনের দল, তো এই দুইজনক কি বার্তা দিবেন? একদম আলোচনার শেষ পর্যায়ে আমরা এইটা লাস্ট প্রশ্ন। শোনো, বার্তা আমার তো একটাই, আমার খালি জীবন সিং এর কোন আর অনন্ত বার্তা উম্মারটে না হয় বার্তা বার্তা আমার সমগ্র বৃহত্তর কুচবিহারবাসীকে আমার এই রাজবংশী মাসে একটাই দাবি যে আমার সঙ্গে একটা ছাতাতলা এসে লাগবে, একটা ছাতাতলা আসিয়া জাতিমাটির যে আমার আন্দোলন, কারণ তোমরা ভালো করে জানেন কয়েকদিন আগত কেএসডিসি থেকে যেটা বৈঠক হল ইয়া সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে, সেটা তার পরবর্তীতে তপতি মল্লিক, মাননীয় তপতি মল্লিক বা প্রেস বিজ্ঞপ্তি করলে আর কি, উমরা কিন্তু যে জিনিসটা সামনা জানছে মার্জার এগ্রিমেন্ট, মার্জার এগ্রিমেন্ট ছাড়া কিন্তু কোনোটাই সেন্ট্রাল গভর্নমেন্ট দিবে না। সেই জন্য মার্জার এগ্রিমেন্টের সামনার আগাইছে লাগবে তো, কারণ মার্জার এগ্রিমেন্টের আন্দোলন কিন্তু প্রথম থেকে ইয়া বংশীবদন বর্মন আর অনন্ত রায় দুইজনের নেতৃত্বে কিন্তু মার্জার এগ্রিমেন্ট হয়েছে, কিন্তু মানে আন্দোলন চলছে কিন্তু সেই সময় কিন্তু কেএসডিসি বা যেটা কেএসডিসি পরবর্তীতে তো আগত যেটা ছিল আন্দোলন কেপিবি, উমার কিন্তু ভাষাভিত্তিক আন্দোলনে ছিল আর কি, ভাষাভিত্তিক রাজ্য। কিন্তু মার্জার এগ্রিমেন্টে আমরা প্রথম দিকে কেপিপির যেটা প্রথম দিকের আন্দোলন কিন্তু এইটা কিন্তু আমরা গুরুত্ব দেয়নি হয়তো, মানে মানে কেপিপির মূলত কামতাপুরীর আন্দোলনটা কিন্তু টোটালি ছিল ভাষাভিত্তিক। হ্যাঁ পরবর্তীতে কিন্তু আহ, এই সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে আলোচনায় কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেটা পরিষ্কার যেটা বার্তা যে মার্জার এগ্রিমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আইসে লাগবে আর কি। আর মার্জার এগ্রিমেন্টের ভিত্তিতে আসি গেলে কিন্তু যেমন উমারও থাকা লাগবে, যত ভূমিপুত্র দলগুলো আছে, অনন্ত মহারাজ যেটা আছে উমারও থাকা লাগবে, বংশীবদন তো আছেই। মার্জার এগ্রিমেন্টের ভিত্তি থেকে আন্দোলন যেহেতু বংশীবদন বর্মনের নেতৃত্বে হোক আর অনন্ত রায়ের নেতৃত্বে হোক, ওটা ওই বিতর্কিত প্রসঙ্গ না হয়, আন্দোলন কিন্তু মার্জার এগ্রিমেন্ট দুজনে করছে তো। হ্যাঁ পরবর্তীতে যে কেএসডিসির যে তাও মোর যেটা মনে হয় আর কি, যেহেতু আরেকটা জিসিপি আছে ভবেশ ভবেশ হিসেবে ইয়া ভবেশ হিসেবে বাদল হিসেবে ও বা বাদল আর হিসেবে ভবেশ ভবেশ রায়। বর্মন, ভবেশ বর্মন। হ্যাঁ উমরা কেএসডিসি যুক্ত হওয়ার কারণে জানো না কি এটা, উমরা তার জন্য কি উমরা মার্জার এগ্রিমেন্টের কথা তুলে ধরছে, সেটা বিষয়টা উমরা ভালো কর পাবে, যেহেতু আমরা ওইলে মিটিং করে যাইনি শুনিও নাই। তবে মূল কথা হচ্ছে মার্জার এগ্রিমেন্টের সামাল লাগে কিন্তু আমার সবাই একজোট হওয়া লাগবে, আগে এসে লাগবে সমস্ত ভূমিপুত্র রাজবংশী ভূমিপুত্র হিন্দু মুসলমান বা এমন কি যা যেগুলা বাঙালি আর কি, সবাই কিন্তু মার্জার এগ্রিমেন্টের যদিও এটা অনেকে অনেক কিছু কভার পায়, বিতর্ক কথা কভার পায় যে ভাটিয়াগুলা বা বাংলাদেশি গুলা থাকলে অসুবিধা হবে, যা উমরা কেয়া রাজ্যের বিরোধিতা আন্দোলন করবে, এটা কভার পায়। কিন্তু এগ্রিমেন্টটা সাকসেস হলে পরে কিন্তু কি ভূমিপুত্রকে অভূমিপুত্রকে সবারই কিন্তু সুবিধা হবে, কিন্তু এটা তো অস্বীকার করা যায় না। সেই জন্য যত বাঙালি সমাজও আছে আর বৃহত্তর কুচবিহার, উমারে কিন্তু এইটার প্রতি কিন্তু উমারও আগে ধীরে ধীরে আগ্রহ বাড়িয়ে আগ্রহ বাড়িয়ে হচ্ছে এবং বাড়াও দরকার, দরকার। কারণ সামগ্রিক রাজনৈতিক কাজ তৃণমূল করে কাজ বিজেপি করে সেটা বড় কথা নয়, আমার আলাদা রাজ্য হলে পরে সবাই উন্নতি হবে, এটা তো অস্বীকার করে লাভ নেই। আচ্ছা নেক্সট প্রশ্ন যাই। আমরা কিছুদিন আগত দেখিতে পেলাম যে দিনহাটার প্রকাশ্য জনসভায় মানি ডাঙ্গরিয়া স্যার বংশীবদন বর্মন আমরা কই যে স্কুল নিয়ে একটা মানে কথা দিয়ে কথাটা রাখির পায় নাই আর কি আমার উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। হ্যাঁ, তো সেইটা আমরা কি মাইন্ডে নিছে, হ্যাঁ সেটা আমরা জানি না। এবার তার
কিছুদিন পরে আমরা দেখলাম যে উমরা মন্ত্রী, তারপরে আমার এমপি জগদীশ বসুনিয়া, উমরা একটা মানে মঞ্চ করিল এবং ওই মঞ্চ থাকে পরিষ্কার এক এক করিয়া আমার মানিডাঙ্গরিয়া বংশীবদন বর্মনের বিরুদ্ধে আর মানিডাঙ্গরিয়া অনন্তরায় অনন্তরের বিরুদ্ধে একদম আহ, দুর্নাম বা অনেক কিছু মানে নেগেটিভ পয়েন্ট গুলো তুলে ধরেন। তো এইটা সোশ্যাল মিডিয়াতে অনেকটা ভাইরাল হয়েছে, এটা সবাই দেখছিল এবং অনেক কমেন্ট করছিল যে জগদীশ বসুনিয়া হোক বা মন্ত্রী হোক, ইমেক জেতার পিছনে মানি ডাঙ্গরিয়া বংশীবদন বর্মন একটা অনেকটা ভূমিকা ছিল, এটা তো অস্বীকার করার কিছু নেই, এটা আমরা সবাই দেখছিও। হ্যাঁ, যে ভোট প্রচারের সময় সবসময় উমরাই ছিল, হ্যাঁ, উমরাই পাশে পাশে নিয়ে যায়। এবার তার এইবার মানে জেতার পরেও এলা যে উমরা একটা বিরোধী মঞ্চ যে তৈরি করিলে, এটা তোমরা কি করবেন এই বিষয়ে? দেখেন, যেটা বিরোধী মঞ্চ যেটা আমরা তৈরি করছে না, আমরা তো ছবি গান দেখছি, একটা কিন্তু আমার রাজবংশী মাসি ছিল না। যে বিরোধী মঞ্চ যেটা ভূমি উমরা বলে কি ভূমিপুত্র জাগরণ মঞ্চ না কি বানাইছে নাকি কি বানাইছে না? যাই হোক, হ্যাঁ, কিন্তু ওটা আমার কয়জন রাজবংশী ভূমিপুত্র মাসি আছে, কি হিন্দু কি মুসলমান কয়জন আছে? ওইটা লোক দেখানি, ওইটা এইলা পলিটিক্স। উমরা তো কলকাতা কেন্দ্রিক দিল্লি কেন্দ্রিক রাজনীতির নেতা, পোল খাওয়া নেতা। উমরা এলে পলিটিক্স করে, ওইটা নিয়ে আমরা মাথা খাওয়াই না। মোটের উপর যেটা কথা হলে যে এই যে আমার এমপি সাহেব উদয়নগু কি কইল, ওইটা থেকে আমার যায় আসে না। কে মানে আমার কিন্তু নেতার সাথে এই ব্যাপারে কিন্তু বংশীবদনও কিন্তু প্রকাশ্য জনসভায় যেটা আলোচনা করার করছে, কিন্তু কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু আলোচনা আমি নিজে করে নাই, এটা বিরুদ্ধাচার করে নাই, কিছু কয় নাই কিন্তু। বা ওই উমার যে নেত্রী মমতা ব্যানার্জি কিন্তু এই ব্যাপারে কিছু কয় নাই কিন্তু। শুধু ইমরে ওটা কি কয় কোপ, ওইলে নিয়ে আমরা মাথা খাওয়াই না আর কি। ইমরা রাজনীতি করে, রাজনীতির স্বার্থে উমরা এগুলো কয়, আমরা এগুলা ওই এটা নিয়ে অতটা মাথা ঘামি না। কারণ আমার যেগুলো গেটার কুজার করে বা ভূমিপুত্র সংগঠন যে মানুষগুলো করে না, ওই যে কথা আছে না, রসুনের প্রতি একটা পুকটি একটা, যতই ভাগ হোক না কেন, আমরা কিন্তু যে ভূমিপুত্র মাসি আছি, হ্যাঁ, কি মানে বংশীবদনের কন আর কি অনন্তরায় কন আর কেএসডিসি কন জীবন সিংহ কন, আমার সকাল রসুনের পুটি কিন্তু আমরা, আমার কিন্তু একটা কিন্তু হবে, আজই হোক কালই হোক, একটা কিন্তু সবাই আমরা হবে, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস আর কি। আর সাথে আমার একটাই বার্তা থাকবে আর কি, সব এই জায়গায় ভূমিপুত্র হিন্দু মুসলমান যেগুলো মানুষই আছি আমরা, একটাই বার্তা থাকবে যে এই তৃণমূলের কন বিজেপি কন উমরা রাজনীতি করে, তো উমার বক্তব্য হচ্ছে আলাদা। কারণ একটা কথা মাথায় রাখা লাগবে যে এই বৃহত্তর কুচবিহারের বিশেষ করে আমরা যেটা কই আমরা নর্থ বেঙ্গল কয়, তো এটা তো আসলে নর্থ বেঙ্গল না হয়, ব্রিটিশের ঘরে এটা কইছে নর্থ বেঙ্গল, মানে এটা বেঙ্গল না, নর্থ বেঙ্গল, এটা একটা আর যুক্ত করে এটা নর্থ করিতেছে। তো এই নর্থ বেঙ্গল আর কি আমার হিন্দু ভূমিপুত্র যে হিন্দু মুসলমান যেগুলা দাদার ঘর ভাইয়ের ঘর, আমার এই আলোচনা শুনে দেখবেন, তাতে একটাই মোর অনুরোধ থাকবে, আটুস থাকবে, যে কলকাতা কেন্দ্রিক দিল্লি কেন্দ্রিক রাজনৈতিক নেতার ঘর এই হিন্দু মুসলমান ভেদাভেদের ব্যাপার নিয়ে যা যেটাই কোক, কাউ যেন এগুলো কথা কান না দেয়। কারণ না, আমরা বিগত দিনে দেখছি যে আমার এই জেলা গোটায় বাংলা হিন্দু মুসলমান ডাঙাডাঙি মারামারি কাটাকাটি, আমার কিন্তু বৃহত্তর কুচবিহার কিন্তু কোনোদিন হিন্দু মুসলমান ডাঙাডাঙি মারামারি কাটাকাটি হয় নাই। এই কলকাতা কেন্দ্রিক দিল্লি কেন্দ্রিক রাজনৈতিক দলের নেতারগার উস্কানি দিয়ে আমার এটিকার ভূমিপুত্র হিন্দু মুসলমান সাদা সরল সাদা সাদা মানুষগুলো কিন্তু আমরা মানে বিপদে চালিত করে দিচ্ছি। এই বিপদের যেন আমরা পা না বাড়ায়, হ্যাঁ, সেই আটুসটা কিন্তু আমার এটাকার ভূমিপুত্র হিন্দু মুসলমান সবাই এটা আটুস থাকবে। তোমরা কি কয় কোক, আমার একটাই পরিচয়, আমরা রাজবংশী ভূমিপুত্র মানুষই। আমার একটাই দাবি হওয়া উচিত যে আমরা মার্জার রেগুমেন্ট ভিত্তিক কুচবিহার রাজ্যে ভারত মুক্তি চুক্তি ভিত্তিক যে আমরা যেটা চুক্তি দেওয়া আছে করা আছে, সেটা যাতে আমরা খুব নক্ত করে আদায় করি পাই, তার জন্য কিন্তু দলমত জাতি ধর্ম নিয়ে সবাই কিন্তু একটা জায়গায় আমার আইসা লাগবে, এইটাই আমার মেইন বার্তা আর কি। তোমরা রাজীব একটা লাস্ট প্রশ্ন, যেমন এতক্ষণ থেকে তোমার সাথে কথা বললাম, তোমার কিন্তু কোনো নেগেটিভ আমরা পয়েন্ট খুঁজেই পেলাম না, পজিটিভ পয়েন্টে দিলেন যে সবাই মিলে একসাথে আমরা একসাথে
না হলে হবে না, সবাই ভূমিপুত্র, আমার সব রশ্মির পুটকি একটা, আমার এক হওয়া লাগবে। কিন্তু আজ পর্যন্ত আমরা মানি ডাঙরিয়া, জীবন সিংহ মানি ডাঙরিয়া, মহারাজ বা মানি ডাঙরিয়া, বংশীবর্ধন বর্মনের রুমার কিন্তু মুখত কোনো নেগেটিভ সেরকম মানে প্রকাশ্যে গালাগালি বা খারাপ কথা না শুনলেও কিছু কিছু নেতৃত্ব আছে কিন্তু, যেমন আমরা নাম কওয়ার চাই না, যে কয় যে রাজবাড়ি ভাঙি দিব, হ্যাঁ, বা আলাদা কিছু গালাগালি করে, এই বিষয়গুলো নিয়ে কি বলে? এটা তো একটা সমাজের এসব মধ্যে একটা এগুলা মানে এগুলো করাটা ঠিক না নাকি? করা ঠিক না তো। ওই যে কোনো যে কোনো যায় নেতা বা নেতৃত্ব, তাই কিন্তু কোনোদিন এগুলো কথা কবে না। এটা কিছু সাধারণ কর্মীর আবেগ, হুম, সেই আবেগটাকে ধরি রেখি না পায়া হুম, ওটার বিস্ফোরণ ঘটায় আর কি। এটা ঠিক না। কারণ নেতৃত্ব দিবে গেলে ভাই সংযম হওয়া লাগবে, সব কিছুতে তার ধৈর্যশীল হওয়া লাগবে। হ্যাঁ, কায় কি কয় ওইটার কথা যদি আমরা নিয়ে নাড়াচাড়া করি, ঘাটাঘাটি করি, মন্তব্য করি, এটা কথা ঠিক না আর কি। এটা যে কোনো নেতা বা নেত্রীর ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য তারপরে না। এই কিছুদিন আগতে এই কিছু মিটিংও দেখা যায় যে ওটা কিনা প্রকাশ্য ভাবে কোয়া হচ্ছে যে বংশীবদন বর্মনের অনুগামীর কিছু মানুষ আমাদের এই সংগঠনে যোগদান দিল, এরকম কিন্তু কয়েকটা কিন্তু ভিডিও কিন্তু ছাড়ছে সোশ্যাল মিডিয়ায়, হ্যাঁ, এটা আমরা দেখেছি। কিন্তু ওগুলো আবার দেশীয় সংগঠন, হুম, কিন্তু সেটা কিন্তু টার্গেট করা দরকার। আমার মনে হয় যে যে আজকে টিএমসি বিজেপি থেকে আমার সংগঠনত আসিয়া যুক্ত হল, এইটা কথা না কয়ে কিন্তু তোমার সংগঠনের নাম নিয়ে যাচ্ছে। তোমার লোক কি আদৌ কি মানে আলাদা আলাদা দেশীয় সংগঠন যুক্ত হচ্ছে? শোনেন, ঘটনা হচ্ছে মোর কথাটা ওই জায়গাতে আর কি, তুই যে কথাটা করলো আর কি, যে আরে যেগুলো লোক গেটা ক্রুজার করে, বংশীবদনে করুক, অনন্তরে করুক, কেএসডিসি করুক, যার যেটা সেগুলো তো আমার ভূমিপুত্র সংগঠনের সাথে যুক্ত আছে। এই লেখ তোমার টানিয়ে লাভটা কি? তোমরা তৃণমূল যা করে, বিজেপি যা করে, বামপন্থ করে, কংগ্রেস করে, আরে ওই লেভেলের টানিও না। টার্গেটটা ওটা হওয়া দরকার, ওটা টার্গেট না হয়ে এই তোমরা যে আরো টার্গেট করিয়া এটা, এটা কি হবে? এতে কোনো লাভ নাই কিন্তু ভাই, এটা পরিষ্কার কথা। আরে এরা ভূমিপুত্র দলের সাথে যুক্ত আছে, তোমরা ওইলে লোক টার্গেট করো না, আনো, তাহলে বুঝবো যে না, বাপের বেটা যে অন্য দল থেকে আমরা লোক নিয়ে যাচ্ছি। তো প্রশ্ন অনেকগুলোই আছে। হুম, আহ প্রশ্ন অনেকগুলো আছে, জিজ্ঞাসা অনেকগুলো আছে। তো মোর মনে হয় রাজীবদের কাছে উত্তরও মেলাগুলো আছে। তো একদিনে হয়তো সম্ভব না হয় সবগুলো শেষ করা, তাই না? তো রাজীবদের কাছে আমরা বারবার আসবো, রাজীবদের কাছে আরো অনেক প্রশ্ন নিয়ে আসবো, রাজীবদের কাছ থেকে অনেক উত্তর তোমার লাগ জানাবো। যে রাজীবদার যেটা আরেকটা বার্তা ছিল সেটা হচ্ছে অনন্ত বংশী সবাই মিলি সুন্দর স্বাভাবিক একটা প্ল্যাটফর্মে আসিয়ে সবাই ঐক্যবদ্ধ একটা আন্দোলন আহ, এই জায়গাটা তুলে ধরবে, এবং সাথে এই যে উত্তরবঙ্গের সমস্ত মানুষই একজোট হয়ে পাশে থাকবে। এইটাই ছিল আমার রাজীবদার আজকের বার্তা। দীর্ঘক্ষণ আলোচনা করলাম আমরা রাজীবদের সাথে। তো তোমরাও দেখলেন দর্শকের ঘর যে কতটা সরল সাদাসিধা একটা মনের মানুষ এই মানুষটা। এই মানুষটা জাতি মাটির জন্য গভর্নমেন্ট একটা সুচক্রান্ত করিয়া 6.5 বছর এই মানুষটার জীবনটা নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, আমার পাশ থেকে অনেক দূর নিয়ে গেছিল এই মানুষটা। তো এগুলা আমার যে যুব সমাজ আছে, সেই যুব সমাজ, শিক্ষিত সমাজ, হ্যাঁ, এগুলা জানার বিষয় আছে যে আমার এটাকার কোচ রাজবংশী মানুষের উপর একটা অধিকার চাওয়ার আন্দোলন এই মানুষগুলোর উপর কতটা চক্রান্ত করে, এই মানুষগুলো কতটা হ্যারাসমেন্ট করে। তার জন্য মিজং সবাই জাগো, আজকে সবাই যে রাজীবদের যে আন্দোলনটা আছে দেশীয় সংগঠন, সবাই দলে দলে যোগ দাও, কলকাতা দিল্লির দল আস্তে আস্তে বাদ দাও, মানুষ সজাগ হও। আর একটা কথা, নিজে সজাগ হও, আরো মানুষকে সজাগ করো। ওই এতটুকু কম। জয় শিবচন্দ্র, দণ্ডবোধ। ধন্যবাদ। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।